কম্পিউটারের ওয়ালপেপার বা ক্যালেন্ডারের ল্যান্ডস্কেপ। ছোটোবেলার মনে মাঝের মধ্যেই প্রশ্ন জাগত, আদৌ কি এরকম কোনো জায়গা পৃথিবীর কোথাও আছে, নাকি সবটাই কল্পনাপ্রসূত। অফবিট হিমাচল ভ্রমণে এসে যে নজিরবিহীন দুর্লভ ভূপ্রকৃতির সাক্ষী আমরা হয়েছিলাম, ছোটোবেলার সেই শিশু মন যেন বলে উঠেছিল কয়েকশো ক্যালেন্ডারের পাতা বা ম্যাগাজিনের ফ্রন্ট পেজ অনায়াসেই এই হিমাচল থেকেই খোরাক সংগ্রহ করতে পারে। তবে আপাতত সারাদিনের কর্মব্যস্ততায় ক্লান্ত আপনার মনে সামান্য খুশির খোরাক জোগাতেই আমরা হাজির হিমাচল ডায়েরিজের তৃতীয় পর্ব নিয়ে। আগের পর্বে আপনারা দেখেছিলেন সিমলার সাইট সিইং এবং সিমলা থেকে সারাহান পৌঁছানোর বৃত্তান্ত। আর এই এপিসোডে থাকছে সারাহানে থাকা খাওয়া, সারাহানের সাইট সিইং ও সারাহান থেকে সাংলা পৌঁছানোর কঠিন অভিজ্ঞতার গল্প। ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা 7টা বেজে গেছে। টিপ টিপ করে বৃষ্টি তখনও পড়ে চলেছে। সারাদিনের নারকান্ডায় হালকা কিছু জলখাবার ছাড়া আর কিছুই পেটে পড়েনি। তাই গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি হোটেল বুক করতে বেরিয়ে পড়লাম। আগেরবার যখন এসেছিলাম তখন এই স্নোভিউ হোটেলেই ছিলাম, কিন্তু হোটেলে ঢুকে আগেরবার যে রুম ভাড়া চেয়েছিল এবারে চাইলো তার 3 গুণ। তাই পাশের মোটামুটি একটি হোটেল 1500 টাকার বিনিময়ে 4 জনে 1 রাতের জন্য বুক করে নিলাম। ঘরগুলি কিন্তু মন্দ ছিল না। ঘরের জানলা থেকে ভীমাকালী মন্দিরকে স্পষ্ট দেখতে পাওয়া যায়। তবে আরও একটি বেশ সস্তায় থাকার জায়গার সন্ধান আর একটু পর আমরা আপনাদের দিচ্ছি। কোনো রকমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম খাবারের সন্ধানে। তবে সিমলা ম্যালের সন্ধ্যা আর সারাহানের সন্ধ্যা ঠিক যেন বিপরীত। জনশূন্য রাস্তাঘাট, প্রায় বন্ধ হয়ে যাওয়া দোকান আর কনকনে ঠান্ডা। মনের মধ্যে তখন সুর ধরেছে, আজ রাতে তোরা হয়তো আর খাবার পাবি না। তবে কপালে সেদিন উপোস লেখা ছিল না। বেশ কিছুটা পথ এগোনোর পরেই একটি ছোট্ট খাবারের দোকান চোখে পড়ল, আর ভেতরে ঢুকেই দেখি এক কিন্নরী দম্পতি তাদের ছোট্ট ফুটফুটে সন্তান নিয়ে খেলাধুলায় ব্যস্ত। মনে একটু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলাম, রাতের খাবার কি পাওয়া যাবে? আগেরবার গিয়েও লক্ষ্য করেছিলাম হিমাচল প্রদেশের মানুষরা একটু লাজুক কিন্তু সাহায্যপরায়ণ। দাদা জানালো আধ ঘন্টা অপেক্ষা করলে মোটামুটি ডিনারের ব্যবস্থা করে দিতে পারবে। আমাদের তখন শুকনো রুটি পেলেও হামলে পড়ার অবস্থা। মাত্র 20 মিনিটেই আমাদের টেবিলে এসে হাজির হলো ভাত, ডাল, আলু মটরের সবজি, ডবল ডিমের অমলেট আর বাবার প্রিয় 1 ঝুড়ি মচমচে আলু ভাজা। আমরা এখন আছি সারাহানে। এর উচ্চতা প্রায় 2300 মিটার। চারিদিকে বরফের পাহাড়ে ঘেরা এই সারাহান মূলত বিখ্যাত মাতা ভীমকালী মন্দিরের জন্য, আর তার ঠিক সামনেই কিন্তু এখন আমরা দাঁড়িয়ে আছি। সারা রাত স্নোফলের পর সারাহানের যে সৌন্দর্য চাক্ষুষ করার সৌভাগ্য আমাদের হয়েছিল তা সত্যিই অনবদ্য। চারিদিকে পাখির কিচিরমিচির, ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাসে করে স্কুলের দিকে রওনা হওয়া, গরমাগরম চা আর স্থানীয় মানুষদের কর্মকাণ্ড, এই সবের ভিড়েই রাতের নিস্তব্ধ সারাহান যেন হয়ে উঠেছিল প্রাণবন্ত। সকাল সকালে আমরা বেরিয়ে পড়লাম ভীমাকালী মন্দিরের উদ্দেশ্যে। 51 সতীপীঠের একটি পীঠ হলো এই মন্দির। 1905 সালে প্রবল ভূমিকম্পে 800 বছরের পুরনো এই ভীমাকালী মন্দিরটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, আর সেই কারণেই 1927 সালে নির্মাণ করা হয় এই নতুন মন্দিরটি। দক্ষযজ্ঞের সময় সতীদেবীর বাম কান এসে পতিত হয়েছিল এই স্থানে। আবার কেউ কেউ বলেন রাক্ষস বানাসুরের সঙ্গে কৃষ্ণের যুদ্ধে বানাসুর পরাজিত হয় এবং তার মাথা এই স্থানে সমাধিস্থ করা হয়। পরবর্তীকালে কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন রাজা হন এবং ভীমাকালী মন্দির নির্মাণ করেন। মূলত কাঠ আর পাথর দিয়ে কোনো রকম ঢালাই ছাড়াই কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। এই মন্দির চত্বরে কিন্তু থাকা এবং খাবার সুব্যবস্থাও রয়েছে। ডবল বেডের রুম, যার ভাড়া 560 টাকা প্লাস জিএসটি।
তবে মন্দিরের মূল প্রেক্ষাগৃহে মোবাইল ফোন, ক্যামেরা ও চামড়ার কোনো জিনিস অ্যালাউ না। চাবি দেওয়া লকারে সেগুলিকে জমা করে মায়ের দর্শন করতে হয়। আর মন্দিরে বেশ সমৃদ্ধ একটি সংগ্রহশালাও রয়েছে। মন্দির থেকে বেরিয়ে আমরা লোকাল মার্কেট এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। সারাহানে বাজারটি ছিল মফস্বলের ছোট্ট বাজারের মধ্যে। সবজি, স্টেশনারি, পোশাক আশাক সব রকম দোকানই এখানে রয়েছে। তবে শীতের পোশাক এখানে কিন্তু বেশ সস্তা। দাম ডেকাথলনের হাফ শুনে এক ব্যাগ বাজার তখনই করে নিলাম, যা পরবর্তী হারিম করা ঠান্ডায় প্রচণ্ড কাজে এসেছিল। এখানে এটিএম এবং হসপিটাল রয়েছে, তবে এটিএম ছিল আউট অফ সার্ভিস। ঘুরতে ঘুরতে আমরা মন্দির চত্বরের পিছন দিকে এসে হাজির হলাম। সবুজ মাঠ জুড়ে রয়েছে অজস্র আপেল গাছ। আপেলের সিজনে এই ন্যাড়া গাছগুলি হয়ে উঠবে টকটকে লাল। বেলা 12টায় আমরা হোটেল থেকে চেক আউট করলাম। হোটেল সাগরিকার ডিটেলস আমরা স্ক্রিনে ও ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আমাদের হোটেলের পাশে এই হোটেলটিও আমাদের কিন্তু দারুণ লেগেছিল। আর এই সাহারানে খুব সুন্দর একটি রাজবাড়ি এবং পাখিরালয়ও রয়েছে। তবে আমাদের হাতে সময় খুব কম থাকায় এই দুটি স্পট আমাদের আর ঘুরে দেখা হয়নি। তবে আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। আমরা এগিয়ে চললাম সাংলার পথে। সারাহান থেকে জেউরি হয়ে আমরা পৌঁছাবো কারছামে। আর কারছাম থেকে NH5 ছেড়ে আমরা পৌঁছে যাব সাংলায়। মোট 83 কিলোমিটার এই রাস্তা পথে সময় লাগার কথা ছিল 3 ঘন্টা মতো, কিন্তু গল্প তখনও অনেক বাকি। সারাহান থেকে জেউরি অবধি রাস্তা একটু কম চওড়া হলো, রাস্তার কন্ডিশন বেশ ভালো। গাড়ির ড্রাইভার একটু আস্তে গাড়ি চালানো সত্ত্বেও 35 মিনিটে আমরা জেউরি চলে এলাম। খুব অল্প সময় সিমলা ডিস্ট্রিক্ট ছেড়ে আমাদের গাড়ি ঢুকে পড়ল কিন্নর ডিস্ট্রিক্টে। আর সেই সঙ্গেই কিন্তু বদলে গেল রাস্তার কন্ডিশনও। একটু এগিয়েই চেক পয়েন্ট পড়ল। সেখানে আমরা কোথা থেকে এসেছি, কত জোন আছি এবং কোথায় যাব সমস্ত কিছু নোট করে নিল। সারাহান থেকে সাংলা যাবার রাস্তা পৃথিবীর ভয়ঙ্করতম রাস্তাগুলির মধ্যে একটি। কখনো একেবারে 90 ডিগ্রি খাড়া পাহাড়ের গা ঘেঁষে, কখনো বা পাহাড়ের মাঝখান কেটে রাস্তা এগিয়ে গেছে। শুকনো ওয়েদারও মাঝের মধ্যে হুড়মুড় করে উপর থেকে পাহাড়ের চাঙড় এসে পড়ে রাস্তার উপরে। আর বৃষ্টি হলে তো কথাই নেই। রাস্তায় যেতে যেতে বহু জায়গায় দেখলাম ধস নেমে রয়েছে, আর জেসিবি দিয়ে রাস্তা পরিষ্কারের কাজও চলছে। আর ঠিক তার পাশেই তুমড়ে মুচড়ে পড়ে রয়েছে একটি ছোট্ট গাড়ি। প্রায় একরকম ঠাকুরের নাম জপ করতে করতেই ভয়ঙ্কর কিন্তু অপূর্ব পর্বতশ্রেণীর কোল ঘেঁষে আমাদের গাড়ি এগিয়ে চলল সাংলার পথে। তবে এখানে প্রতিকূলতা শেষ ছিল না। আরও একটু এগিয়ে জানতে পারলাম সামনের গোটা পাহাড়টাই রাস্তার সমেত নেমে এসেছে নদী গর্ভে। আর সেখানে তখনও ল্যান্ডস্লাইড হয়েই চলেছে। যে জেসিবি কাজ করছিল তার ড্রাইভারও নাকি আহত। বহু রাস্তা অতিরিক্ত ঘুরে আমাদের গাড়ি এগিয়ে চলল নদীর উল্টো দিকের পাহাড়ের গা বেয়ে। তারপর থেকে অবশ্য রাস্তা দারুণ ছিল, আর ল্যান্ডস্কেপও অনেকটাই বদলে গেছে। কারছাম থেকে যখন আমরা NH5 ছেড়ে সাংলা চিৎকুলের পথে এগোচ্ছি, আরও তখন বেশ কমে এসেছে। আর ড্রাইভার দাদার কাছ থেকে জানতে পারি যে এই রাস্তা এসেছে বহুদিন পর। রাস্তা বেশিরভাগই তার অচেনা। আর হোটেল থেকে গাড়ি বুক করায় আমরা ড্রাইভার দাদার সাথে আলাদা করে কথা বলিনি, যা ছিল আমাদের মস্ত বড় ভুল।
কপাল ভালো, আগে আসার সুবাদে এই রাস্তা আমাদের মোটামুটি চেনা ছিল। আর তার সাথে গুগল ম্যাপের ভরসায় অপূর্ব প্রকৃতিকে দর্শন করতে করতে আমরা এগিয়ে চললাম। আমাদের সাথে সাংলার দূরত্ব যত কমতে থাকলো ততই বাড়তে থাকলো বরফের পরিমাণ। অজস্র সবুজ গাছ আর তার মধ্যে পড়ে থাকা বরফ, সে এক শিহরণ জাগানো অনুভূতি। বিকেল 4:45 আমরা পা রাখলাম সাংলার মাটিতে। রাস্তার দুধার, বাড়ির ছাদ আর পেছনের পাহাড় সব জায়গাতেই তখন বরফে ভরপুর। এবার আমরা চললাম হোটেল খুঁজতে। আগের বার আমরা যে হোটেলে স্টে করেছিলাম, প্রথমে আমরা সেই হোটেলে যাব বলেই ঠিক করি, কিন্তু সামনে গিয়ে দেখি বরফে গেস্ট হাউসের গেট অবরুদ্ধ আর গেটে ঝুলছে তালা। অন্য হোটেলের সন্ধানে ঘুরে ঘুরে জানতে পারি বেশিরভাগ হোটেলই তখনও খোলেনি, কারণ আমরা ছিলাম সেই সিজনে যাওয়া একদম প্রথম দিকের ট্যুরিস্ট। অনেক এদিক সেদিক খোঁজাখুঁজির পর একটি গেস্ট হাউস খোলা পেলাম, কিন্তু সেখানকার কেয়ারটেকার যা বললেন, আমরা কখনোই ভাবিনি সাংলাতে এসে পরিস্থিতি এতটা প্রতিকূল হয়ে উঠতে পারে। হিমাঙ্কের প্রায় 5 থেকে 7 ডিগ্রি নিচে লোটা হাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে মানসিক ও শারীরিকভাবে আমরা কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। শেষ পর্যন্ত কিভাবে এই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠে 11,320 ফুট উচ্চতায় অবস্থিত ভারতবর্ষের একদম শেষ গ্রাম চিৎকুল ভ্রমণের এক নৈসর্গিক অভিজ্ঞতার সাক্ষী থাকতে পেরেছিলাম, সেই গল্প নিয়ে আমরা হাজির হচ্ছি হিমাচল ডায়েরিসের 4র্থ পর্বে। -5 থেকে -7 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 5-7 ফুট বরফেও এই গ্রামের ছেলেমেয়েদের শিক্ষা লাভের অদম্য জেদ এবং প্রচণ্ড প্রতিকূল পরিস্থিতিতে স্থানীয় মানুষদের বেঁচে থাকার এক হার না মানা গল্প শুনতে আমাদের জার্নি ডায়েরিস বাই মেডবোস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে এখনই কিন্তু ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিন ফ্যামিলি ও ফ্রেন্ডসদের মধ্যে। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আমাদের হিমাচল ডায়েরির পরবর্তী ভিডিওতে।